ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024-এ যে সকল কোশ্চেনগুলো দিয়েছিল, আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অল সাবজেক্টের কোশ্চেন 2024-এর এই একটি ক্লাসে আমরা কভার করব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি করবে। এর আগে 2021-এ শিফট 1 শিফট 2, 2022-এ শিফট 1 শিফট 2 এবং 2023-এ যে কোশ্চেনগুলো হয়েছিল আমি ডিটেলসে আলোচনা করেছি। চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, ওখানে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আর যদি তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন হয়, তোমরা প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। পিওআইকিউ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটি অপশন পাবে। এখানে প্রত্যেকটি সাল অনুযায়ী অ্যান্সার শিট সমেত সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। প্র্যাকটিস করার জন্য তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো। অনেক অ্যাপ ব্যবহার করছো পড়াশোনার জন্য, এই অ্যাপটি ব্যবহার করো, তোমাদের উপকারে লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। 2024 সালে লাইফ সায়েন্স থেকে টোটাল 50 নম্বরের কোশ্চেন ছিল। 30টি এমসিকিউ ছিল ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নম্বরের জন্য, বাকি 10টি কোশ্চেন ছিল ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নম্বরের জন্য। আমি প্রথম থেকে আলোচনা করছি এবং প্রত্যেকটি কোশ্চেন আমি ডিটেলসে আলোচনা করব। আর তোমরা যদি আমাদের কাছে ডিটেলসে পড়তে চাও, জিএনএম এএনএম 2025-এর জন্য সম্পূর্ণ নতুন একটি পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে। এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং অর্থাৎ তোমাদের সিলেবাস অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে কনসেপ্ট অনুযায়ী ক্লাস প্রত্যেকদিন সন্ধ্যে 7টা থেকে ক্লাসগুলো করানো হয়। যারা অ্যাডমিশন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের টোটাল খরচ হবে 699 টাকা। এই 699 টাকা একবারই পেমেন্ট করতে হবে। একবার পেমেন্ট করলে প্রত্যেকদিন লাইভ ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পরীক্ষার আগে তোমরা পেয়ে যাবে। এবং যাদের পেমেন্টের অপশন নেই, অন্য কাউকে দিয়ে পেমেন্ট করতে চাও, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে নেবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো জীবন বিজ্ঞান থেকে প্রথম কোশ্চেনে 2024-এ কি কি দিয়েছিল আলোচনা করি। 1 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন যৌগগুলি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? তো এখানে দেখো হিম মানে লোহা, বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন। তো লেসিথিন উদ্ভিদের দেহে পাওয়া যায়, এটা কিন্তু প্রাণীদের দেহে পাওয়া যায় না। তাহলে এখানে আমরা অ্যান্সার শিট সমেত লেসিথিন অ্যান্সার করব, ঠিক আছে। নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? সেটা হচ্ছে লেসিথিন। এগুলো প্রাণীদের দেহে পাওয়া যায়। তারপরের কোশ্চেনে বলেছে বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হলো কি? বেশি পরিশ্রম করলে আমাদের গা ব্যথা হয়। কি কারণে হয়? কারণ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায় বলে। আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায় বলে আমরা এই যে জৈব অ্যাসিডের কারণে পেশিগুলো কি হয়? দুর্বল হয়ে যায় এবং গা হাত পা ব্যথা করে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? এই কোশ্চেনটি প্রত্যেক বছর রিপিট করেছে। যারা এর আগের ক্লাসগুলো দেখেছো তোমরা বুঝতে পারছো। তো মানুষের মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, বা যাকে আমরা ইংলিশে সেরিবেলাম বলে থাকি। তো সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক এটা কি করে? মস্তিষ্কের এই অংশটি শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? একটি খাদ্য শৃঙ্খল গঠন করার কথা বলছে। তো খাদ্য শৃঙ্খল যদি গঠন করো, দেখো ঘাস, ছাগল, মানুষ এরা কিন্তু দেখো ঘাসকে ছাগল খাচ্ছে, ছাগলকে আবার মানুষ খাচ্ছে। তো একটি খাদ্য শৃঙ্খল গঠন করছে। তো অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? দুটো পৃথক জীবের মধ্যে যে সংকরায়ন হয় তাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। অপশন ডি হবে রাইট অ্যান্সার। কারণ দুটো পৃথক জীবের মধ্যে যখন সংকরায়ন হবে তখন নতুন প্রজন্ম সৃষ্টি হবে বা হাইব্রিড বা ক্রসব্রিড তৈরি হবে, এটাকে আমরা হাইব্রিডাইজেশন বলে থাকি। এরপরের কোশ্চেন, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে বলেছে, কথাটা শুনবে। তাহলে আমরা জানি
যে গ্রুপ এ তে অ্যান্টিজেন এ এবং প্লাজমাতে অ্যান্টি বি যেটা অ্যান্টিবডি থাকে, এবং গ্রুপ বি তে অ্যান্টিজেন বি থাকে এবং প্লাজমাতে অ্যান্টি এ থাকে, তাহলে রাইট অ্যান্সার কোনটি হবে? হচ্ছে বি এবং এ, বি এবং এ। তো এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? অপশন সি হবে রাইট অ্যান্সার। তো গ্রুপ বি তে অ্যান্টিজেন বি এবং প্লাজমাতে অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে। তারপরের কোশ্চেন, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? তো ছত্রাক, ইস্ট, মিউকর এগুলো কি ফাঞ্জি রাজ্যের অন্তর্গত। তো ফাঞ্জি রাজ্যের অন্তর্গত জীবেদের যে কোষপ্রাচীর সেটা কাইটিন দ্বারা নির্মিত, তাহলে রাইট অ্যান্সার কাইটিন দ্বারা নির্মিত থাকে ছত্রাকের কোষপ্রাচীর। এর পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন, কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? কোন অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায়, মানে একই প্রজাতির মধ্যে যে সংগ্রাম সেটা কি? সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম। একই প্রজাতির মধ্যে খাদ্য কারণে বা হচ্ছে বাসস্থানের কারণে যখন সংগ্রাম হবে তখন সেটা কি? অন্তঃপ্রজাতি সংগ্রাম। কারণ একটি প্রতিযোগিতা, নিজেদের মধ্যে প্রতিযোগিতা, এটা অন্তঃপ্রজাতি। আর যদি দুটো আলাদা আলাদা প্রজাতি হতো তখন কিন্তু আন্তঃপ্রজাতি হতো, ঠিক আছে? একই প্রজাতি বলেছে, শুধু তৃণভোজীর সংখ্যা বলেছে, এই জন্য অন্তঃপ্রজাতি হবে। আর তৃণভোজী তারপরে অন্য কিছু জীব থাকলে তার সঙ্গে তখন আন্তঃপ্রজাতি হতো। এরপরের কোশ্চেন, নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বার করো। তো সঠিক জোড়া খুঁজে বার করতে বলেছে। তো এখানে দেখো অপশন এ তে রয়েছে অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি। হ্যাঁ, অগ্নাশয় অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই হিসেবে কাজ করে, এই জন্য একে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি। তো এখানে আমরা অপশন এ তেই সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি, আর তাহলে অপশন গুলো দেখার দরকার নেই। তারপরের কোশ্চেন, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? তো আমরা জানি টোটাল যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 2024 সাল অনুযায়ী আমরা পেয়েছিলাম 7টি, 25 সালেও সেম 7টি, কিন্তু এই কোশ্চেনটি পরীক্ষায় ভুল ছিল, 7টি বলে কোনো অপশনই ছিল না। তাহলে এই 7টি পারমাণবিক কেন্দ্রের নাম আমি যদি বলি, গুজরাটে রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, কর্ণাটকে রয়েছে, রাজস্থান, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে রয়েছে, টোটাল 7টি রয়েছে। তো এখানে এই কোশ্চেনটি ভুল ছিল, ঠিক আছে? কোন একটি অপশন 7টি হওয়ার কথা ছিল, সেটাই রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? তো এখানে আমাদের মনে রাখতে হবে যে স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয় কোনটি, ঠিক আছে? তো স্ত্রী জননতন্ত্রের অংশ কোনগুলো? স্ত্রী জননতন্ত্রের অংশ ডিম্বাশয়, শুক্রাশয়, ফ্যালোপিয়ান টিউব, তারপর হচ্ছে সার্ভিক্স, যোনি, এগুলো কি স্ত্রী জননতন্ত্রের অংশ। কিন্তু এখানে যে দেওয়া রয়েছে দেখো ভাস ডিফারেন্স, এটা কিন্তু পুং জননতন্ত্রের অংশ, পুং জননতন্ত্রের অংশ, ঠিক আছে? তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার, যেহেতু 9 দিয়ে কোশ্চেন। এর পরের কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না? কোন নাইট্রোজেন যুক্ত ক্ষারটি ডিএনএ তে থাকে না? তো ডিএনএ তে কি কি থাকে? ডিএনএ তে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে, ঠিক আছে? তো এখানে থাইমিন থাকে, ইউরাসিলের পরিবর্তে থাইমিন থাকে। তো কোনটি থাকে না? ইউরাসিল থাকে না। এটা কোথায় থাকে? আরএনএ তে থাকে। তাহলে রাইট অ্যান্সার অপশন বি, যেহেতু না দিয়ে কোশ্চেন। তারপরের কোশ্চেন, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএ এর পরিমাণ 2C থেকে 4C হয়? 2C থেকে 4C কখন হচ্ছে? তো কোষচক্রের ইন্টারফেজের যে দশা, মানে প্রথম যে বৃদ্ধি দশা G1, তারপরে S দশা যখন আসবে অর্থাৎ সংশ্লেষ দশা আসবে, তখন কি হয়? ডিএনএ এর সংখ্যা বা ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হয়, অর্থাৎ 2C থাকলে 4C হয়। তো এখানে রাইট অ্যান্সার আমরা করতে পারি S দশা বা সংশ্লেষ দশা, ঠিক আছে? তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কি বলে? যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন তাকে আমরা বলি, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি সেটা আমাদের জানতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটি জীবের জেনেটিক মেকআপ পরিবর্তন, অর্থাৎ
রিকম্বিন্যান্ট ডিএনএ এর প্রযুক্তি যে ব্যবহার সেটাকে আমরা কি বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে আমরা কি প্রস্তুত করি, ইনসুলিন প্রস্তুত করি। ঠিক আছে, তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? স্পারমাটোফাইটের কথা বলেছে, তো স্পারমাটোফাইট হচ্ছে যারা বীজ উৎপাদন করতে পারে তারা স্পারমাটোফাইট, আর যারা করতে পারে না সেগুলো মানে স্পারমাটোফাইট নয়। জিমনোস্পার্ম, এটা ফুলের মানে যে সকল উদ্ভিদের ফুল হয় তাদের আমরা জিমনোস্পার্ম বলি, তাহলে এটা সঠিক রয়েছে। তারপরে দেখো মোনোকটস, এটাও কিন্তু স্পারমাটোফাইটের মধ্যে পড়ছে। তারপরে দেখো ডাইকটস, এটাও স্পারমাটোফাইটের মধ্যে পড়ছে। কিন্তু টেরিডোফাইটস কি করে, স্পোর বা হচ্ছে রেণুর মাধ্যমে বংশ বিস্তার করে, যেমন ফান। তাহলে এখানে আমরা বলতে পারি স্পারমাটোফাইট নয়, টেরিডোফাইটস। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, প্রাকৃতিক অক্সিন কোনটি? এই চারটে অপশনের মধ্যে প্রাকৃতিক অক্সিন কোনটি? তো আমরা জানি যে প্রাকৃতিক অক্সিন হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো কি প্রাকৃতিক অক্সিনের উদাহরণ। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত গ্রন্থিগুলোর মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? থাইরক্সিন কোথা থেকে নির্গত হয় বা নিঃসৃত হয়? থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে, অর্থাৎ T4 গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তো এখানে রাইট অ্যান্সার অপশন ডি। তো আমরা জানি শরীরের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্রন্থি। তাহলে এখান থেকে আমরা কি মানে কি ক্ষরণ করে, আমাদের থাইরক্সিন হরমোন ক্ষরণ করে থাইরয়েড গ্রন্থি। পরের কোশ্চেন, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? কি বলেছে, কোনটি কোষচক্রের কোনো চেক পয়েন্ট নয়? তো কোষচক্রের চেক পয়েন্ট কোনগুলো? তো আমাদের জানতে হবে যে কোষচক্রের যে এস দশা, এই কোষচক্রের এস দশা বা সংশ্লেষ দশাতে কি হয়, কোষ বিভাজনের আগে ডিএনএ সংশ্লেষ পর্যায় মানে কোষের যে জেনেটিক উপাদান তার প্রতিলিপি তৈরি হয়, অর্থাৎ জি1 থেকে এস দশা, তারপরে হচ্ছে এম থেকে জি1 দশা, জি2 থেকে এম দশা, এগুলো কি চেক পয়েন্ট। কিন্তু এস দশা বা সংশ্লেষ দশা এটা চেক পয়েন্ট নয়। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত গ্রুপগুলোর মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না? কোনটিতে অ্যামাইনো অ্যাসিড থাকে না? তো অ্যামাইনো অ্যাসিড কোনখানে থাকে? দেখো অপশন এ তে রয়েছে COOH মাইনাস, তো এখানে এটা কি কার্বক্সিল গ্রুপ। তারপরে NH2, এটা কি অ্যামাইনো গ্রুপ। OH, এই OH টা কি হাইড্রোক্সাইল গ্রুপ, তাহলে -CN, যেটা হচ্ছে সায়ানাইড গ্রুপ, এই সায়ানাইড গ্রুপে কোনো অ্যামাইনো অ্যাসিড থাকে না। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের গ্রুপগুলো হচ্ছে কার্বক্সিল গ্রুপ, তারপর হচ্ছে অ্যামাইনো গ্রুপ, হাইড্রোক্সিল গ্রুপ, কিন্তু সিএন যেটা রয়েছে সায়ানাইড গ্রুপ, এখানে অ্যামাইনো অ্যাসিড থাকে না। পরবর্তী কোশ্চেন, পায়রার দেহে বায়ুথলির সংখ্যা হলো কত? তো পায়রার দেহে টোটাল বায়ুথলি কয়টি রয়েছে? পায়রার দেহে টোটাল রয়েছে 9টি বায়ুথলি। এটা কি করে, এই 9টি বায়ুথলি আকাশে ওড়ার সময় দেহকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, শ্বাস প্রশ্বাসে সাহায্য করে, এগুলো আমরা মনে রাখবো। এর পরের কোশ্চেন 21 নম্বর কোশ্চেনে বলেছে, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? তো আম্লিক মাধ্যমে কাজ করতে পারে কারা? এখানে দেখো দেয়া রয়েছে ট্রিপসিন, না ট্রিপসিন নয়, পেপসিন। হ্যাঁ পেপসিন। পেপসিন কি করে, এই পেপসিন যেটা হচ্ছে 1.2 থেকে শুধু 1.2 থেকে শুধু 2 pH এ কি করে, আম্লিক মাধ্যমে কাজ করে। তাহলে এখানে পেপসিন হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পেপসিন প্রোটিনকে ভেঙে পেপটাইড এবং অ্যামাইনো অ্যাসিড পরিবর্তন করে, এটি একটি মানে আম্লিক ধর্মী বা আম্লিক মাধ্যমে এটা কাজ করে। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়োম্যাগনিফিকেশনের কারণ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের মনে রাখতে হবে বায়োম্যাগনিফিকেশন অপশানে রয়েছে, দেখো বায়ু দূষণ, জল দূষণ, আলোক দূষণ, শব্দ দূষণ। তো বায়োম্যাগনিফিকেশন যেটা হচ্ছে শিল্প, কৃষি এবং মানুষের বর্জ্যের কারণে বায়োম্যাগনিফিকেশনটা হয়, অর্থাৎ বর্জ্যে থাকা বিভিন্ন বিষাক্ত যে রাসায়নিক পদার্থ, ভারী যে ধাতু, সেগুলো হচ্ছে জল দূষণের সঙ্গে এটা হয়ে থাকে। তাহলে এখানে আমরা বলতে পারি জল দূষণ বায়োম্যাগনিফিকেশনের কারণ। অপশন বি হবে রাইট অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেন,
নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? সোয়ান কোষ কোনটির সঙ্গে সম্পর্কিত? তো অ্যাক্সনের সঙ্গে সোয়ান কোষ রয়েছে, কারণ অ্যাক্সনের সঙ্গে কি কি রয়েছে? মায়োলিন সিদ রয়েছে, সোয়ান কোষ রয়েছে, নিউরোলেমা রয়েছে, র্যানভিয়ারের পর্ব রয়েছে, প্রান্তবুরুজ রয়েছে। তাহলে সোয়ান কোষ এটা অ্যাক্সনের সঙ্গে সম্পর্কিত বা অ্যাক্সনে রয়েছে, অ্যাক্সনের একটি অংশ। তারপরে কোশ্চেন, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়াটি হলো, প্রত্যেক বছর এই কোশ্চেনটি রিপিট হচ্ছে। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া যেগুলো হচ্ছে বিভিন্ন সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে যেমন রাইজোবিয়াম পাওয়া যায়, এই রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টর, সায়ানোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলো কি? এগুলো হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। তো এখানে রাইজোবিয়াম অপশানে রয়েছে বলে রাইজোবিয়াম অ্যান্সার করব। বাকিগুলো দেখে রাখবে, অ্যাজোটোব্যাক্টর, সায়ানোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, এগুলোও কিন্তু নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। পরবর্তী কোশ্চেন, নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? তো আমরা জানি যে নিউক্লিওসোমের মধ্যে হিস্টোন অ্যাক্টেমার এবং হিস্টোমার অ্যাক্টেমারের মধ্যে H2A, H2A, তারপরে H2B এগুলো রয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে হিস্টোন প্রোটিন, নিউক্লিওসোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? হিস্টোন প্রোটিন উপস্থিত থাকে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? তো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? মানুষের নিষ্ক্রিয় অঙ্গ বলতে যে সকল অঙ্গ আগে ব্যবহার হতো বর্তমানে ব্যবহার না হওয়ার জন্য বিলুপ্তি পাচ্ছে। যেমন তোমরা মনে রাখতে পারো অ্যাপেন্ডিক্স, কক্সিস, গায়ের লোম, তারপর হচ্ছে চোখের ভেতর কণার যে উপপল্লব, আক্কেল দাঁত সহ কয়েক ধরনের দাঁত, এগুলো কি নিষ্ক্রিয় অঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কি নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্সকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলবো। তারপরের কোশ্চেন, আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রব্য? মানে কোন ভিটামিনটি ফ্যাটে দ্রব্য, কোশ্চেনটি জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তো আমরা জানি ভিটামিন এ, ডি, ই, কে, এই চারটে ভিটামিন ফ্যাটে বা স্নেহ পদার্থের দ্রাব্য ভিটামিন। এবার এখানে যে অপশানগুলো দিয়েছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন, দেখো টোকোফেরল রাসায়নিক নাম দিয়েছে। তো ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, তাহলে অপশন ই হবে রাইট অ্যান্সার। এই জন্য তোমাদের বলেছি বিভিন্ন ভিটামিনের যে রাসায়নিক নাম, ভিটামিন নিয়ে যে আমি ক্লাসগুলো করেছি সেগুলো দেখবে, ডিটেলসে এই জন্য পড়তে হয়, ডিটেলসে পড়ো। আর অবশ্যই যারা ভর্তি হতে চাও পেইড ব্যাচে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করে নেবে। পরবর্তী কোশ্চেন কি বলছে? সঠিক ক্রমটি নির্বাচন করো। তো সঠিক ক্রম সাজাতে বলেছে। বলেছে প্রথমে উদ্দীপক, তারপরে কি হয়? উদ্দীপকের পরে গ্রাহক, তারপরে কি হয়? তারপরে হয় সেন্সরি নিউরন, তারপরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তারপরে মোটর নিউরন, তারপরে কারক, তারপরে সাড়া। মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আমাদের হয়তো হাতে মশা বসলো, তাহলে হাতে মশা বসার পরে আমরা যে সাড়া প্রদান করছি, মানে মশাটাকে যে চাপড়ে দিচ্ছি, সেটা কিভাবে কাজ করছে? তো প্রথমে উদ্দীপক, উদ্দীপক থেকে গ্রাহকে যাচ্ছে, গ্রাহক থেকে সেন্সরি নিউরনে যাচ্ছে, সেখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যাচ্ছে, তারপরে মোটর নিউরন, তারপরে কারক, তারপরে সাড়া, মানে সাড়া প্রদান হচ্ছে। তাহলে এখানে আমরা অপশন বি রাইট অ্যান্সার করব। এর পরের কোশ্চেন, যে প্রাণীরা ডিম পাড়ে তাদের আমরা কি বলি? যে সকল প্রাণী ডিম পাড়ে, মানে যারা সরীসৃপ, পাখি, এরা ডিম পাড়ে, এদেরকে আমরা কি বলি? অন্ডজ প্রাণী। তো রাইট অ্যান্সার অন্ডজ প্রাণী বা অভিপেরাস, অভিপেরাস বা অন্ডজ প্রাণী, এরা ডিম পাড়ে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? তাহলে মেন্ডেল কোন সূত্রের কথা বলেছে? মেন্ডেল উত্তরাধিকার সূত্র। মেন্ডেল কি সূত্র দিয়েছে? জেনেটিক বা বংশগতির জনক এই মেন্ডেল। তিনি পৃথকীভবনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র, উত্তরাধিকার সূত্র, এই সূত্রগুলো করেছিলেন বা এই সূত্রগুলো দিয়েছিলেন। তাহলে এখানে উত্তরাধিকার সূত্রটি রাইট অ্যান্সার হবে। তার পরবর্তী কোশ্চেন, অর্থাৎ ক্যাটাগরি 2 তে জীবন বিজ্ঞান থেকে 2024-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল 10টি কোশ্চেন, 20 মার্কের টোটাল, 10 দিয়ে 20, সেগুলো আমি আলোচনা করছি। প্রথম কোশ্চেন, অক্সিজেনেট ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো, কি বলছে? অক্সিজেনেট ব্লাড মানে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে কোথা থেকে? হৃৎপিণ্ডে অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে কোথায় যায়? প্রথমে বাম অলিন্দে যায়, তারপরে বাম নিলয়ে যায়। তাহলে প্রথমে বাম অলিন্দে প্রবেশ করে, তারপরে বাম নিলয়ে পৌঁছায়। তাহলে রাইট অ্যান্সার অপশন সি এবং অপশন ডি, ঠিক আছে।
তার পরবর্তী কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? তো বহিরাগত প্রজাতি কোনগুলো? ল্যান্টেনা, তারপর হচ্ছে ওয়াটার, তারপর হচ্ছে হাইসিন, তারপর পার্থেনিয়াম, কচুরিপানা, এগুলো বহিরাগত প্রজাতি আমাদের এখানে এসছে এবং কি করছে? পরিবেশের ক্ষতি করছে। তাহলে কচুরিপানা, পার্থেনিয়াম, হিস্টোরোফেরাস, এগুলো কি বহিরাগত প্রজাতি। তার পরবর্তী কোশ্চেন, বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তা হলো বিপাকীয় গোলযোগ। বিপাকীয় গোলযোগ কি কি কারণে হয়? যকৃতের কারণে হয় আর অগ্নাশয়ের কারণে হয়। তাহলে কি বললাম? বিপাকীয় গোলযোগ যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে, যকৃতের কাজের ত্রুটি হলে, অগ্নাশয়ের কাজের ত্রুটি হলে বিপাকীয় গোলযোগ দেখা যায়। এর পরবর্তী কোশ্চেন, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে ক্যাডমিয়াম, এই ক্যাডমিয়াম দূষণের জন্য কি কি রোগ হয়? ইটাই ইটাই রোগ হয়, তারপরে ফুসফুস, প্লাসেন্টা, অগ্নাশয়, কিডনির ক্যান্সার, এগুলো হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি ত্বকের ক্যান্সারও হতে পারে, ফুসফুসেরও ক্যান্সার হতে পারে ক্যাডমিয়াম দূষণের জন্য। তাছাড়াও ইটাই ইটাই, ফুসফুস, প্লাসেন্টার, অগ্নাশয় এবং কিডনির ক্যান্সার, এগুলো হয়ে থাকে, মনে রাখবে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানটিতে বা স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? তো বাঘ সংরক্ষণ প্রকল্প কোথায় কোথায় রয়েছে? বাঘ সংরক্ষণ প্রকল্প রয়েছে মধ্যপ্রদেশের কানহাতে এবং মধ্যপ্রদেশের বান্ধবগড়ে। তো মধ্যপ্রদেশের কানহা এবং বান্ধবগড়ে বাঘ সংরক্ষণ প্রকল্প রয়েছে। ভিতরকণিকাতে কুমির সংরক্ষণ কেন্দ্র রয়েছে আর জলদাপাড়াতে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র রয়েছে। তারপরের কোশ্চেন, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলো জীবিত? এই কোশ্চেনটিও বারবার রিপিট হয়েছে। পরিণত অবস্থায় যে স্থায়ী কলা জীবিত সেগুলো হচ্ছে কোলেনকাইমা, প্যারেনকাইমা এবং ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা দেখো অপশন সি তে রয়েছে, প্যারেনকাইমা এবং কোলেনকাইমা এগুলো পরিণত অবস্থায় জীবিত, কিন্তু স্ক্লেরেনকাইমা মৃত। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার অপশন বি, ডি, সি, মানে সি, বি, সি, ডি, তিনটি অপশন রাইট অ্যান্সার হবে বি, সি, ডি। তার পরবর্তী কোশ্চেনে চলে যাব। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত? তো বয়ঃসন্ধিকাল কত থেকে কত বছর বয়স পর্যন্ত? তোমাদের যে বয়স চলছে বর্তমানে 10 থেকে 19 বছর বয়সের মধ্যে যারা রয়েছে তাদের বয়ঃসন্ধিকাল চলছে। আর এই বয়ঃসন্ধিকালকে আমরা কি বলি? ঝড় ঝঞ্ঝার কালও বলে থাকি। তাহলে 10 থেকে 19 বছর বয়সকে আমরা বয়ঃসন্ধিকাল বলে থাকি, মানে যেটাকে আমরা কি বলি? কৈশোরকাল। তারপরে যে কোশ্চেন রয়েছে, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? অ্যামিবার খাদ্য গ্রহণ এবং জল গ্রহণ পদ্ধতিকে কি বলা হয়? অ্যামিবা খাদ্য গ্রহণ করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে এবং জল গ্রহণ করে পিনোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে। দেখো কোথায় রয়েছে? ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস দুটো একটাই অপশানে দিয়েছে, তাহলে এই অপশানটাই দাগ করবে, অপশান বি। অ্যামিবা খাদ্য গ্রহণ করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে এবং জল গ্রহণ করে পিনোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে। তারপরের কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক? এই চারটে অপশানের মধ্যে সঠিক জোড়া খুঁজে বার করতে বলেছে। অপশান এ তে রয়েছে একনেত্র দৃষ্টি মানুষের, না একনেত্র দৃষ্টি মানে দুটি চোখে দুটি বস্তু দেখা, দুটি চোখে দুটি বস্তু দেখা একনেত্র দৃষ্টি, মানে গরু, ঘোড়া এদের একনেত্র দৃষ্টি হয়। আর দ্বিনেত্র দৃষ্টি দুটি চোখে যখন একটি বস্তু দেখবে সেটা দ্বিনেত্র দৃষ্টি, মানে মানুষে। তো এখানে রাইট অ্যান্সার হবে দ্বিনেত্র দৃষ্টি হয় মানুষের, একনেত্র দৃষ্টি হয় ঘোড়া। ঘোড়া, গরু এদের একনেত্র দৃষ্টি, মানুষ, বিভিন্ন শিকারী প্রাণী, পেঁচা, বেড়াল এদের দ্বিনেত্র দৃষ্টি। ক্লিয়ার? এরপরের কোশ্চেন, পুনর্জন্ম দেখা যায়, পুনর্জন্ম বা হচ্ছে তুমি বলতে পারো পুনরুৎপাদন, পুনরুৎপাদন বা পুনর্জন্ম কাদের হয়? একটা মানে কোন জীবের ছোট একটা দেহ অংশ থেকে যখন পুনরায় সেই জীবটি তৈরি হচ্ছে সেটা কি? পুনর্জন্ম। কার কার হয়? প্ল্যানেরিয়ার হয়। আর কার হয়? হাইড্রার হয়। তো আমাদের মনে রাখতে হবে পুনর্জন্ম কাদের হয়ে থাকে বা পুনরুৎপাদন হয়? প্ল্যানেরিয়া এবং হাইড্রা। এরপরে ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে 2024-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে আলোচনা করছি। কোশ্চেনটি একটু ঝাপসা লাগতে পারে, আমি বলে দিচ্ছি, ভালো করে একটু দেখে নেবে। প্রথম কোশ্চেন এটা বলেছে, শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। তো হাইড্রোজেন গ্যাস কিভাবে উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় 2 গ্রাম Mg+4
HNO3 এদের মধ্যে বিক্রিয়া করে কি হয় 2Mg, যেটা হচ্ছে NO3 2 প্লাস H2। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তাহলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, গ্যাস কাদের মধ্যে বিক্রিয়া, মানে শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়া, কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করছে? দেখো 2MgHNO3, তাহলে এখানে Mg অপশনটি পাচ্ছি, HNO3 নেই, তাহলে শুধু Mg রাইট অ্যান্সার পড়বে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটি 2024-এ ফিজিক্যাল সায়েন্সে দুটো ভাবে দিয়েছিল, এক হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 এ একটি কোশ্চেনের মার্ক 1 নাম্বার করে, সেখানে আমরা মানে 15টি কোশ্চেন পেয়েছিলাম, 15 নাম্বারের কোশ্চেন। এবং ক্যাটাগরি 2 এর কোশ্চেন সেখানেও কিন্তু একই রকম, একটি অপশন ঠিক হবে 2 মার্কের কোশ্চেন দিয়েছিল। এক এক করে আলোচনা করলে বুঝতে পারবে বিষয়টি। তারপরের কোশ্চেন, ইভি এককটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো ইভি। এই ইভি মানে কি? ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক। তো এখানে কি শক্তির কথা বলা হচ্ছে? আয়নায়ন শক্তির কথা বলা হচ্ছে, কারণ আমরা জানি এই বিভব হচ্ছে ভোল্টের একক, ভোল্ট। কার্য, কার্য কিসের একক? কার্যের একক জুল। ক্ষমতা, ক্ষমতা যার একক হচ্ছে ওয়াট। দেখো বিভবের একক ভোল্ট, কার্যের একক জুল, ক্ষমতার একক ওয়াট। বাকি যেটা পড়ে রয়েছে ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আয়নায়ন শক্তির একক। তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, কোন একটি পদার্থের V1 লেখচিত্র উপরে দেওয়া আছে, পদার্থটি কেমন হবে? দেখো V1 এইভাবে বেঁকে উপর দিকে উঠেছে। তো আমরা জানি যে অর্ধ পরিবাহী যদি হয়, তাহলে অর্ধ পরিবাহী হলে তার যে রেখা, এই বক্র রেখা তৈরি করে অর্ধ পরিবাহী হলে। আর অর্ধ পরিবাহী হওয়া মানে সেটা ওহমের সূত্র মেনে চলে না। তাহলে অওহমীয় পরিবাহী যে অপশনটি পাচ্ছি এইটাই রাইট অ্যান্সার। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে অওহমীয় পরিবাহীর যে চিত্র এখানে দেওয়া রয়েছে। তার পরবর্তী কোশ্চেন, নিচের প্রদত্ত কোনটি 1A কে প্রকাশ করে? 1A কে মানে 1 অ্যাম্পিয়ার কারেন্টের কথা বলছি। তো আমরা জানি কারেন্ট ইজ ইকুয়াল টু আধান বাই সময়, আধান বাই সময়, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম্ব বাই হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে 1 কুলম্ব সেকেন্ড মাইনাস 1, যে অপশন ডিটা পাচ্ছি এটাই রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো? তো হিলিয়ামের মতো, তো হিলিয়াম এর ইলেকট্রন বিন্যাস যদি করি, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 2টো। তাহলে এখানে ইলেকট্রন বিন্যাস একই রকমের বলেছে কোন আয়নটি? অপশন এ তে রয়েছে Li+। তাহলে Li+ মানে লিথিয়াম, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? Li+ রয়েছে, Li+ রয়েছে মানে কি করেছে? লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য এর যে ইলেকট্রন সংখ্যা প্লাস হয়েছে, ডবল হয়নি কিন্তু, একটি প্লাস মানে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, আরেকটি আছে। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা হিলিয়ামের 2টো, লিথিয়ামেরও 2টো। তাহলে এখানে আমি অ্যান্সার করতে পারি যে অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? লিথিয়াম, লিথিয়াম প্লাস এটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো। তারপরের কোশ্চেন কি বলছে? যে একটি বস্তুকণা তাড়িত গতি লাভ করে। একটি বস্তুকণা কখন তাড়িত গতি লাভ করবে? যখন বল প্রয়োগ করবে তখন কি হয়? বস্তু ত্বরণ হবে। আর এই বল যদি অপ্রতিমিত বল হয় তখন সেটি তাড়িত গতি লাভ করবে। তাহলে এখানে তাড়িত গতি লাভ করা মানে অপ্রতিমিত বল ক্রিয়া করা এটা বলছে। তাহলে যখন একটি অপ্রতিমিত বলের উপর ক্রিয়া হবে তখন সেটি তাড়িত গতি লাভ করবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কতটা হবে? খুব ভালো কোশ্চেন। তো আমরা জানি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি, আর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। তো 0 ডিগ্রি থেকে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয়? 212 ডিগ্রি ফারেনহাইট, এটা হয়।
তাহলে এটি ব্যবধান কত, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে ব্যবধান কত 100 ডিগ্রি। আর 32 ডিগ্রি থেকে 212 বাদ দাও, দিলে এর ব্যবধান তুমি পাবে 180 ডিগ্রি ফারেনহাইট। 180 ডিগ্রি ফারেনহাইট ব্যবধান কতটা পাচ্ছি। তাহলে এখানে তুমি একটি বিষয় খেয়াল করো যে ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি হলে সেলসিয়াস স্কেলে কত হয়, 100 ডিগ্রি হয়। তাহলে এখানে আমি লিখবো ফারেনহাইট, এখানে লিখবো সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে যদি 180 ডিগ্রি ব্যবধান হয় সেলসিয়াস স্কেলে, সেখানে কত ব্যবধান হয়, 100 ডিগ্রি সেলসিয়াস ব্যবধান। তাহলে ফারেনহাইট স্কেলে কি বলেছে, 4.5 ডিগ্রি বৃদ্ধি হয়েছে। তাহলে 4.5 ডিগ্রি যদি বৃদ্ধি হয় সেলসিয়াস স্কেলে কতটা বৃদ্ধি পাবে, এটাই তো বার করতে বলেছে। তাহলে ফারেনহাইটে কম হলে সেলসিয়াসেও কম, সরল সম্পর্ক, মানে 4.5 ইন্টু 100 ভাজিত 180। কাটাকুটি করো, এই দশমিকটা তোলার জন্য নিচে দেবে 10, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তারপরে দেখো 9 5 45, 9 2 18, 5 2 মানে 2 2 4, 2 5 10, 2.5। তাহলে এখানে 2.5 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি স্কেলে দেখাবে, কোন স্কেলে, সেলসিয়াস স্কেলে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কার। তড়িৎ বিশ্লেষণের সময় জারণ অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে, এবং ইলেকট্রন কোথায় পৌঁছায়, অ্যানোডে পৌঁছায়। তাহলে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে অ্যানোডে। অপশন বি হবে রাইট অ্যান্সার। হ্যালোজেন মৌলগুলো বিজারণ ক্ষমতার ক্রমটি হলো, হ্যালোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতার ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো হ্যালোজেন মৌলগুলো যদি আমি তোমাদের সাজাই, হ্যালোজেন মৌল কিভাবে রয়েছে, রয়েছে ফ্লোরিন, ফ্লোরিন অর্থাৎ এফ, তারপরে রয়েছে ক্লোরিন, ক্লোরিন অর্থাৎ সিএল, তারপরে রয়েছে ব্রোমিন, ব্রোমিন অর্থাৎ বিআর, আরেকটা রয়েছে আয়োডিন, আয়োডিন, আয়োডিন মানে আই। তাহলে এখানে তুমি একটি বিষয় খেয়াল করো, উপরে ফ্লোরিন নিচে আয়োডিন রয়েছে। তাহলে এটা যে সাজানো হয়েছে এটা হচ্ছে বিজারণ ক্ষমতা অনুযায়ী, বিজারণ ক্ষমতা অনুযায়ী বেশি হলে নিচের থেকে উপরে, আর জারণ ক্ষমতা বেশি হলে উপর থেকে নিচে। মানে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের, জারণ ক্ষমতা বেশি, আর বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি আয়োডিনের। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে বলেছে হ্যালোজেন মৌলগুলোর বিজারণ ক্ষমতা অনুসারে সাজাতে। তো বিজারণ ক্ষমতা অনুসারে যদি আমি সাজাই, নিচ থেকে উপরে সাজাবো, মানে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। কি বলেছে পরের কোশ্চেন, একটি আনুভূমিক মেঝের ওপর 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রক্রিয়া কতটা হবে। তো এখানে প্রতিক্রিয়া বল বার করতে বলেছে। তো একটি মেঝের ওপরে যদি একটি ব্লক রাখা হয়, তাহলে এর ওয়েটটা এই ব্লকের মধ্যে পড়ছে, মানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এইদিকে পড়ছে। তো আমরা জানি যে প্রতিক্রিয়া বল ওজনের সঙ্গে কি হবে, সমান হবে, মানে W ইজিক্যাল টু mg হবে। তাহলে W ইজিক্যাল টু mg প্রতিক্রিয়া বল, তাহলে W ইজিক্যাল টু m, ভর কত 50, g এর ভ্যালু কত, g এর ভ্যালু 10, তাহলে 50 গুণিতক 10, টোটাল আমরা কত পাবো, 5 একে 5, দুটো শূন্য, 500 নিউটন, নিউটন। তাহলে আমরা বলতে পারি ব্লকটির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া 500 নিউটন, 500 নিউটন। অপশন সি তে রয়েছে, এটাই রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। বলেছে ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ। এটা তোমাকে মনে রাখতে হবে যে ভিনিগার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত যে অম্ল এর শতকরা পরিমাণ 5 থেকে 8%। অপশন এ হবে রাইট অ্যান্সার। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ 5 থেকে 8%। তারপরের কোশ্চেন, পরের কোশ্চেন কি বলছে, নিচে সারণীতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সাজাতে বলছে। তো 1 মোল অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া হচ্ছে 17 গ্রাম, 1 মোল অ্যামোনিয়া তার যে আয়নীয় ভর সেটা 17 গ্রাম। আর তারপরে বলেছে 44.8 লিটার H2 মোল এর সংখ্যা, এর সংখ্যা তোমাকে এর সংখ্যা 2, আর 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা এটা হচ্ছে 5, আর
89.L। কার্বন ডাইঅক্সাইডের ওজন, এটার ওজন হচ্ছে 17 বলছি 176 গ্রাম। এগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মধ্যে পড়ছে, একটু ডিটেলস আমরা পেইড ব্যাচে পড়িয়েছি, তোমরা কিন্তু পেইড ব্যাচে পড়তে পারো। তারপরের কোশ্চেন, ডিনেচার স্পিরিটে ইথানল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে, ডিনেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদান থাকে সেটা কোনটি? ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল, স্পিরিডন, ন্যাপথা এগুলো মেশানো হয় যাতে প্রাণের অযোগ্য হয়। তাহলে এখানে মিথাইল অ্যালকোহল অপশনটা পাচ্ছি, এটাই দাগ অ্যান্সার করব বা এটাই অ্যান্সার করব, কারণ মিথাইল অ্যালকোহল, স্পিরিডন, ন্যাপথা এগুলো মেশানো হয় ডিনেচার স্পিরিটে। তারপরের কোশ্চেন, পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য সীমা হলো কত? পানীয় জলের পিএইচ এর অনুমোদনযোগ্য এর সীমা কত? তো পানীয় জলের পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5। তো রাইট অ্যান্সার অপশন বি, পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা 6.5 থেকে 8.5। তারপরের কোশ্চেন বলেছে কোন একটি বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেমি দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ কেমন হবে? তো এখানে যেটা বলেছে ফোকাস দূরত্ব, কোনো একটি বস্তুকে 10 সেমি ফোকাস দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কত? ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে f = 10 বলে দিয়েছে। তো এখানে আমি যদি চিত্রটি আঁকি, তাহলে একটি দর্পণ মনে করে এই জায়গায় রাখানো হয়েছে, 20 সেমি দূরত্বে রাখা হয়েছে, তাহলে যখন ফোকাস দূরত্বে রাখা হবে, যখন বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হবে একই, অর্থাৎ 20 সেমি দূরেই তৈরি হবে, এবং সেটা কি হবে? সেটা বস্তুর বক্রতা ব্যাসার্ধেই হবে। বক্রতা ব্যাসার্ধের কোনো বস্তু রাখলে বক্রতা ব্যাসার্ধেই তার প্রতিবিম্ব হবে, অর্থাৎ সমান সাইজে সমশীর্ষক হবে, তাহলে সমান সাইজ সমশীর্ষক হবে, অপশন সি এটাই হবে রাইট অ্যান্সার। এরপরে ফিজিক্যাল সায়েন্স থেকে ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নাম্বারের যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে আলোচনা করছি। বলেছে ইউরেনিয়াম U-238, নিচে রয়েছে 92 ভর সংখ্যা, আলফা কণা নির্গত হলে, এখান থেকে আলফা কণা নির্গত হয়েছে, উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কি হবে? তো আমরা জানি উপরের এই সংখ্যাটা হচ্ছে ভর সংখ্যা, নিচের এই সংখ্যাটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এবার একটি বিষয় খেয়াল করো, আলফা কণা নির্গত হয়েছে, যদি আলফা কণা নির্গত হয় কোনো মানে হচ্ছে মৌল থেকে, তখন কি হয়? পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে যায়। পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে যায় মানে 92 ছিল 2 একক কমে যাবে মানে 90 হবে। আর আলফা কণা নির্গত হলে তার যে ভর সংখ্যা সেটা 4 একক কমে যাবে, তাহলে 4 একক কমে গেল, তাহলে এখানে কত থাকবে? 238 ছিল 34 থাকবে। তাহলে ইউরেনিয়াম ভর সংখ্যা থাকবে 234, পারমাণবিক ক্রমাঙ্ক বা ইলেকট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা থাকবে 90, এটাই বলেছে। তাহলে 234 আর 90 কোন অপশানে রয়েছে? 234 90 অপশন বি, এটাই রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, শব্দ তরঙ্গ এক প্রকারের কি তরঙ্গ? শব্দ তরঙ্গ এক ধরনের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ, কারণ তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এগুলো হচ্ছে আলোর তরঙ্গ, কিন্তু অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ। তারপরের কোশ্চেন, 100 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয়, কি বলেছে? 100 ওয়াট ক্ষমতা সম্পূর্ণ কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয় সেটা হচ্ছে, আমরা যদি বার করি ক্ষমতা, তো ক্ষমতা ইজিক্যাল টু আমরা জানি কৃতকার্য বাই হচ্ছে সময় বলতে এটা সেকেন্ডে সময়টা, তাহলে এখানে কৃতকার্য ক্ষমতা বার করতে বলেছে, তাহলে কৃতকার্য কতটা কৃতকার্য হয়েছে? 100 ওয়াট, তাহলে 100 ওয়াট। এখানে কি বার করতে বলেছে? কত শক্তি ব্যয় হয়, শক্তির কথা বার করতে বলেছে। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এখানে আমরা অ্যান্সার করব কৃতকার্য ক্ষমতা সময়, না এটা ভুল হচ্ছে। তাহলে এখানে আমাদের কি বার করতে বলেছে? 1 মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হয়, তাহলে শক্তি বার করতে বলেছে। শক্তি ইকুয়াল টু আমরা কি করব? কৃতকার্য ক্ষমতা সম্পূর্ণ মানে ক্ষমতা গুণিতক
শক্তি বার করতে বলেছে, যে শক্তি ব্যয় হয়, শক্তি মানে ক্ষমতা 100 ওয়াট, 100 ওয়াট গুণিতক সময়, সময় 1 মিনিট, এটাকে সেকেন্ডে পরিণত করো, ওয়াট রয়েছে, তাহলে মিনিটটা সেকেন্ডে পরিণত করলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে টোটাল আমরা কত শক্তি পাচ্ছি, কত শক্তি ব্যয় হচ্ছে, 6 একে 6, 3টে 0, 6000, তাহলে 6000 জুল। এটাকে আমি যদি কেজি জুলে নিয়ে যাই তাহলে 6 কেজি জুল। রাইট অ্যান্সার অপশন সি, অপশন সি হবে সঠিক। এরপরের কোশ্চেন, কোন গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ কি হবে? তো অনুরূপ আরো একটি গাড়ি জুড়ে দেওয়া হচ্ছে, মানে মনে করো তার গাড়ি জুড়ে দিচ্ছে, কোনো একটি গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ গতিশীল, তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি এম এ, আরো একটি গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, মানে এখান থেকে আমি যদি ত্বরণটা বার করি, ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা জানি এফ বাই এম, আরো একটি গাড়ি জুড়ে দিলে তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এফ বাই 2m হয়ে যাবে, মানে অর্ধেক হবে। তাহলে যদি কোনো গাড়ির ত্বরণ 5 রয়েছে, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার থাকে, তার অর্ধেক হবে 2m, অর্ধেক মানে 2, তাহলে 5 ভাজিত 2 মানে কত, 2.5, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অপশন সি হবে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, লিনতাপ রাশিটির মাত্রীয় সংকেত হলো, লিনতাপ রাশিটির মাত্রীয় সংকেত, তো লিনতাপ মানে কি, লিনতাপ মানে বস্তুর ভর গুণিতক লিনতাপ, মানে লিনতাপ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, লিনতাপ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি তাপ ভাজিতক ভর, তাহলে তাপ, তাপ মানে এখানে কৃতকার্যের কথা বলা হচ্ছে, তাহলে কৃতকার্য বাই হচ্ছে ভর, মানে কৃতকার্যের যে মাত্রীয় সংকেত, কৃতকার্যের মাত্রীয় সংকেত কি এম এল টি, এম এল স্কয়ার টি মাইনাস 2, আর ভরের মাত্রীয় সংকেত শুধু এম, এম এম কেটে দাও, তাহলে এল স্কয়ার টি মাইনাস 2, এল স্কয়ার টি মাইনাস 2, এল স্কয়ার টি মাইনাস 2, অপশন এ, এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, ক্যাটাগরি 1 এ ম্যাথ থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল 2024-এ এক এক করে আলোচনা করছি, সহজ কোশ্চেনই ছিল। যদি বার্ষিক 10% হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয়, তবে আসল কত, আসল বার করতে বলেছে। তো এখানে আসল বার করব, তো আসল বার করার আমাদের কিন্তু চক্রবৃদ্ধির যে সাধারণ যে নিয়ম, সেই নিয়মটা এখানে কিন্তু ফলো করতে হবে। তো আমরা কি জানি, আমরা জানি a ইজ ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 n, এই সূত্রটি জানি। তো এখানে পি এর ভ্যালু বার করতে বলেছে, আসলের ভ্যালু, এর ভ্যালু দেওয়া রয়েছে 121 টাকা, তো বসাও 121 টাকা ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু বার করতে বলেছে পি 1 প্লাস আর, আর দেওয়া রয়েছে 10%, 10 বাই 100, 2 বছর মানে 2, 10 একে 10, 10 10 100, তাহলে এখানে 10 পাচ্ছি, তো এখানে আমরা পাচ্ছি 121 ইজ ইকুয়াল টু পি গুণে রয়েছে 10 একে 10, 11, 11 বাই 10 স্কয়ার রয়েছে, মানে 2 বার 11 বাই 10, এটা পেলাম। এবারে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব, তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটা করি, মানে এটাকে আমি এইভাবেও লিখতে পারি যে পি 11 বাই 10 ইন্টু 11 বাই 10, 11 11 কত, 11 11 121, আমি ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, তাহলে পি বাইরে রয়েছে, পি গুণিতক 11 11, বা এটাকে আমি এইভাবে লিখছি, পি বাইরে রয়েছে, 11 আর 11 গুণ করলে 11 11 121, ভাজিতক 10 আর 10 গুণ করলে 10 10 100, 100 পি ইজ ইকুয়াল টু কত রয়েছে, 121 রয়েছে, 121 রয়েছে, তাহলে 121 পি ভাজিতক 100, এটা করতে পারি আমরা, এই পিটাকে এখানে গুণ করে দিলে 121 পি ভাজিতক 100, তাহলে এটাকে আমি পিটাকে তুলে দেব, এই পিটা গুণে ছিল, তাহলে এখান থেকে আমি যদি শুধু 121 পি করি, তাহলে 121, এটা কনাকনি গুণ, নিচে কিছু নেই মানে 1, এটা এখানে গুণ করেছি, এটা এখানে গুণ করেছি, তাহলে 121 পি ইজ ইকুয়াল টু 121 গুণিতক 100, তাহলে শুধু পি ইজ ইকুয়াল টু 121 গুণিতক 100 ভাজিতক 121, এই 121 এই 121 কেটে দাও 100, তাহলে পি আসল কত, 100 টাকা, তাহলে রাইট অ্যান্সার কি হবে, আসল হচ্ছে 100 টাকা, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তার পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোঙটির ব্যাসার্ধ কি হবে? তো এখানে একটি বিষয় বলেছে,
লম্ববৃত্তাকার চোঙের আয়তন। লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এর সূত্র কি? 2 পাই আর এইচ। এটা কি বলেছে? সমান। তাহলে এখানে বসাও সমান। তাহলে এখানে পাই রয়েছে, সমান চিহ্নের পাশেও রয়েছে পাই, কেটে দাও। সমান চিহ্নের দিকে এইচ রয়েছে, সমান চিহ্নের দিকে এইচ রয়েছে, কেটে দাও। তাহলে এখানে কি পড়ে রয়েছে? আর স্কয়ার ইজ ইকুয়াল টু 2 আর পড়ে রয়েছে। তাহলে এখানে দুটো আর, এখানে একটি আর। তাহলে এখানে দুটো আর, এখানে একটি আর, কারণ একটি লম্ববৃত্তাকার চোঙ, এখানে আর1 আর2 এর কোনো মান আসছে না। তাহলে এখানে দুটো আর, আর গুণিতক আর সমান আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে 2 আর রয়েছে, তাহলে এই আর কেটে দিলে একটি আর, তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি? 2। এখানে আরো একটা কথা বলেছে, চোঙটির ব্যাসার্ধ কি হবে? তো চোঙটির ব্যাসার্ধ আর এর ভ্যালু 2। এবারে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, ব্যাসার্ধ না চেয়ে ব্যাস চাইতে পারি, তাহলে ব্যাস চাইলে আর এর ডবল অর্থাৎ 2 আর, মানে 2 2 4, 2 গুণিতক 2 তখন 4 হতো। কিন্তু এখানে শুধু ব্যাসার্ধ চেয়েছে, আর এর ভ্যালু চেয়েছে, তো আর এর ভ্যালুই বার করবে। কোশ্চেন একটু ঘোরায় এই টাইপের কোশ্চেন। তারপরের কোশ্চেন, যদি আলফা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে আলফার কিউব প্লাস 1 এর মান কত হবে? খুব ভালো কোশ্চেন। তো আমরা জানি আলফা প্লাস 1 বাই আলফা ইজ ইকুয়াল টু 1, এটা বলেছে। তো নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। তাহলে আলফার 1 লসাগু করলে আলফা, এখানে কিচ্ছু নেই, মানে আলফা 1 আলফাতে আলফা, আলফা আর আলফা গুণ করলে আলফা স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু কত রয়েছে? 1। তাহলে আমরা বসাবো, দেখো আলফা স্কয়ার প্লাস 1 ইজিক্যাল টু আলফা। তো এটাকে আমি এইদিকে আনলে কি হবে? আলফা স্কয়ার মাইনাস প্লাসটা এদিকে আসলে মাইনাস আলফা প্লাস 1 ইজিক্যাল টু 0। এটা আমরা বসাতে পারি। তারপরে আবার একটা কথা বলেছে, আলফার কিউব প্লাস 1 এর, শুধু 1 বলেছে, তাহলে আলফার কিউব প্লাস 1 এর কিউব বসালে বা 1 বসানো একই ব্যাপার, কারণ একের মাথায় কিউব বসালে এককে 3 বার গুণ, মানে একই হবে এটা। তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি জানি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বির হোল, মানে আলফা প্লাস 1 এর হোল, তারপরে হচ্ছে আলফা স্কয়ার মাইনাস এ বি স্কয়ার মাইনাস এ বি, মানে 1 আর আলফা প্লাস হচ্ছে বি স্কয়ার অর্থাৎ আলফা স্কয়ার, এক স্কয়ার, পেছনেতে এক ছিল, তাহলে এখানে আমরা পাচ্ছি আলফা প্লাস 1, তারপরে পাচ্ছি আলফা স্কয়ার মাইনাস আলফা প্লাস এক স্কয়ার করলে 1 হয়। তাহলে এটার মান আমরা পেয়েছিলাম 0, পেয়েছিলাম এটার মান, কারণ যখন এখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম, তাহলে এখানে কিছু নিয়ে মানে 0 পড়েছিল, তাহলে এটার মান যদি 0 হয়, তাহলে এখানে একটি আলফা প্লাস 1 আর এর মানটা 0, এটা কিসে রয়েছে? গুণে রয়েছে, গুণে রয়েছে, গুণে 0 রয়েছে। তাহলে কোন সংখ্যার সঙ্গে যদি আমি 0 গুণ করি, মনে করো 5 এর সঙ্গে 0 গুণ করি, তাহলে 5 শূন্যে 0ই হয়। কোন সংখ্যার সঙ্গে 0 গুণ করলে 0ই হয়। তাহলে আলফা প্লাস 1 তার সঙ্গে 0 গুণ করলে কি হবে? 0ই হবে। অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তার পরবর্তী কোশ্চেন বলেছে আলফা, আলফা নয়, এখানে বলেছে a বাই 3 b বাই 4 c বাই 7 সমান সমান চিহ্ন দিয়ে বলছে a প্লাস b প্লাস c বাই c এর মান কি হবে? তো এটা ইজ ইকুয়াল টু আমরা a বাই 3 ইজ ইকুয়াল টু b বাই 4 ইজ ইকুয়াল টু c বাই 7 ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? k। অর্থাৎ এর ভ্যালু কত? 3k বা 3 বসাও, k এর ভ্যালু না নিয়ে শুধু ডিরেক্ট বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। b এর ভ্যালু 4, k বা শুধু 4 বসাও, c এর ভ্যালু 7, কারণ এগুলো গুণ হচ্ছে এবারে c কে এইভাবে। তো আমি ডিরেক্ট বসিয়ে দিচ্ছি, এখানে আর k সংখ্যাটা নিচ্ছি না, নিতেও পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে মানগুলো বসাও। এর মান কত পেলাম? 3, b এর মান কত পেলাম? 4, c এর মান কত পেলাম? 7 বাই c অর্থাৎ 7, এটা পেলাম। তাহলে এখানে আমি যদি কেও বসাই কোনো অসুবিধা হবে? 3k 4k 7k, তো যোগ করলে কি হবে? 7 3 10 4 14, 14k ভাজিতক 7, এখানে c এর মান 7k, কে, তাহলে এই কে কেটে দাও, 7 2 14, 2 পাচ্ছি। তো রাইট অ্যান্সার কি হবে? 2। ক্লিয়ার? তারপরে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি হবে? তো এখানে বীজদ্বয়ের যোগফলের কথা বলেছে। তো আমরা জানি যখন বীজদ্বয়ের যোগফল করা হয়, অর্থাৎ আলফা প্লাস
বিটা করা হয়, এটা ইজিক্যাল টু আমরা কি জানি, মাইনাস বি বাই এ। এই সূত্রটা আমরা জেনেছি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, দুটো বীজদ্বয়ের গুণফল এই পেছনের সংখ্যা আর বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ হয়। তাহলে মাইনাস বি বাই এ, বি এর ভ্যালু কোনটা, না এটা হচ্ছে এ এর ভ্যালু, এটা হচ্ছে বি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু। তাহলে মাইনাস বি, বি এর ভ্যালু কত, মাইনাস 5, তাহলে মাইনাস, তারপরে আবার মাইনাস 5 রয়েছে, এই ভ্যালুটা পাচ্ছি। আবার এর ভ্যালু কত, এর ভ্যালু 2 রয়েছে 2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5-এর 2 পাচ্ছি, টোটাল মানটা 5-এর 2 অপশন ডি তে রয়েছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, সাইন কস থিটা ইজ ইকুয়াল টু হাফ, সাইন মাইনাস কস থিটা এর মান কি হবে? এটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে, সাইন প্লাস এখানে বলেছে সাইন কস থিটা হাফ। তাহলে আমি যদি বসাই এখানে যে সাইন থিটা প্লাস কস, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রে যদি ফেলি আমি, তাহলে এখানে আমি কি পাবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল প্লাস 2ab, 2 সাইন থিটা পয়েন্ট কস থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো সাইন থিটা মাইনাস কস থিটা এর মানটা বার করতে বলেছে, এই জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করলাম। ক্লিয়ার? এবারে আরো একটা জিনিস দেখো, সাইন পয়েন্ট কস থিটা, সাইন পয়েন্ট কস থিটার মান হাফ দিয়েছে, তাহলে এখানে তুমি মানটা বসাও, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা ব্র্যাকেট প্লাস 2 সাইন পয়েন্ট কস, অর্থাৎ সাইন কস থিটার মান কত দেওয়া রয়েছে, হাফ, তাহলে গুণিতক হাফ, তাহলে এই দুই কেটে যাবে, ইজ ইকুয়াল টু 1 রয়েছে। তো এই 1টা যখন এই দিকে আনবো, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা হোল, এখানে রয়েছে কিছু নেই মানে 1 পড়ে রয়েছে প্লাস 1, আর এটা যখন এদিকে আসছে সমান চিহ্নের এদিকে আসলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা কি পাচ্ছি যে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস এক মাইনাস এক কেটে দাও, তাহলে ইজিক্যাল টু কত পাচ্ছি, 0। তাহলে সাইন মাইনাস কস থিটার মান বার করতে বলেছে, তো আমরা পেয়ে গেলাম সাইন থিটা মাইনাস কস থিটার মান 0, অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, log 9 27 মাইনাস log 27 9 এর মান কি হবে? এটা একদম সহজ কোশ্চেন। তো এখানে যেভাবে মানটা দিয়েছে বসাবো, log 9 27 মাইনাস log 27 9, এই মানটা দিয়েছে। তো এটা 27 মানে 3 এর কিউব, তাহলে আমি বসাতে পারি log 3 এর কিউব আর 9, 3 3 9, 3 এর স্কয়ার মাইনাস log 3 এর স্কয়ার আর নিচে হবে 3 এর কিউব। এটাকে আমি ভেঙে দিচ্ছি, 3 3 9 আর 3 3 9, 9 3 27, এই জন্য 3 এর কিউব করেছি। এটা এর মান বার করতে বলেছে, তো এখান থেকে আমি এটা কমন নিয়ে নেব। যদি আমি এখান থেকে 3 কমন নিই, বা কথাটা এই যদি আমি 3টাকে এই দিকে নিই, তাহলে এটা আমি লিখতে পারি 3 log কিউব, নিচে রয়েছে 2, কারণ এই কিউব 3টা কমন নিয়েছি। আবার এখানেও যদি আমি কমন নিই, 2টা কমন নেব, তাহলে 2টা যদি কমন নিই, তাহলে পড়ে থাকবে কত, মাইনাস log 3, নিচে থাকবে 3, তাহলে এখানে 3, তার নিচে দেখো 2, 3 এর 2, আর এখানে থাকছে এখানে 2 ছিল, সরি 2 ছিল 2, তাহলে এখানে কি রয়েছে 3 এর 2, দেখো log 3 নিচে 2 মাইনাস 2 এর 3, 2 এর 3 এটা মাইনাস করো, তাহলে 3 2 এর 6, 2 3 এর 6 মানে 3 3 কে 9, আর 3 2 এর 6, 2 2 এর 4, 9 বিযুক্ত 4, 5 4 9, অর্থাৎ 5 এর 6 পাচ্ছি, তাহলে 5 এর 6 হবে অ্যান্সার, অপশন সি তে যেটা রয়েছে এটাই হবে সঠিক। তারপরের কোশ্চেন, একটি বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কয়ার হলে বৃত্তটির ব্যাস কি হবে? তো যেভাবে বলেছে বৃত্তের ক্ষেত্রফল 616 সেমি স্কয়ার, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, এর মান কত, 616,
এখানে দেওয়া রয়েছে। তাহলে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616, পাই এর ভ্যালু কত 22/7, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 616। এবারে ওপরে ওপরে আমরা কাটতে পারি, ওপরে ওপরে আমরা কাটতে পারি। তাহলে এখানে দেখো 2 একে 2, 2 একে 2, 2 3 6, 0 2 8 16 কেটে যাচ্ছে। তারপর দেখো 11 2 ও কেটে যাবে, 11 2 22, 8 11 8 88। তো এখানে পড়ে রয়েছে আর স্কোয়ার বাই 7 ইজ ইকুয়াল টু 28। তাহলে শুধু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা কি হবে কোনাকুনি গুণ, নিচে কিছু নেবে 1, তাহলে আর স্কোয়ার আর 1 গুণ করলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 গুণিতক 7, 28 গুণিতক 7। তাহলে এটাকে স্কোয়ারটাকে তুলে দাও, স্কোয়ার তুলতে গেলে আমাকে কি করতে হবে, এইটাকে রুট চাপাতে হবে, 28 ইন্টু 7, তাহলে 28, 28 মানে 7 4 28, 2 2 4। তাহলে এখানে কি পাচ্ছি 7 গুণিতক 2 গুণিতক 2, আর একটি 7 পড়ে রয়েছে 7। তাহলে এই দুটো 7-এর জন্য একটি 7, এই দুটো 2 এর জন্য একটি 2, 7 2 14। তাহলে আর এর ভ্যালু আমরা কত পেলাম 14। এবার এখানে কি চেয়েছে, ব্যাস নির্ণয় করতে বলেছে। তো আমরা আর এর ভ্যালু পেলাম, অর্থাৎ ব্যাসার্ধ পেলাম, ব্যাস নির্ণয় করো। তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু 2r, অর্থাৎ আমরা পেয়েছি 14, 14 গুণিতক 2 অর্থাৎ 28, 28। তো রাইট অ্যান্সার হবে 28 সেমি, 28 সেমি হবে ব্যাস, অপশন বি হবে সঠিক। ক্লিয়ার? তারপরের কোশ্চেন, একজন লোক কিছু আপেল কিনলো, যদি 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা এবং 3 টাকায় দুটো আপেল হিসেবে বিক্রি করেন, তাহলে লাভের শতকরা হার কত? ভালো কোশ্চেন, কোশ্চেনটি একটু বোঝা রয়েছে। বলেছে 5টি আপেলের ক্রয় মূল্য 6 টাকা, 5টি আপেল সে কিনেছে 6 টাকা দিয়ে। তাহলে একটি আপেল কিনেছে কত টাকা দিয়ে, 6 ভাজিতক 5 টাকা দিয়ে। আবার যখন বিক্রি করেছে সে কি করেছে, 3 টাকায় দুটো আপেল বিক্রি করেছে, মানে দুটো আপেলের দাম কত টাকায় বিক্রি করেছে 3 টাকায়, 3 টাকায় দুটি আপেল বিক্রি করেছে, মানে দুটো আপেলের দাম 3 টাকা। তাহলে একটি আপেলের দাম কত, 3 এর 2, 2 টাকা। এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য। তো আমরা যদি লাভ বার করতে চাই, তাহলে লাভ বার করতে হলে আমাদের কি করতে হয়, লাভ বার করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। অর্থাৎ 3 এর 2 বিযুক্ত 6 এর 5 বিয়োগ করো। এটা লসাগু করলে কি হবে, 5 দিয়ে 10, 2 5 এ 10, 5 3 এ 15, 5 দিয়ে 10, 6 দিয়ে 12, তাহলে 12, 15 থেকে 12 গেলে কত, 12 3 এ 15, তাহলে টোটাল আমরা পাচ্ছি 3 এর 10, 3 এর 10 পাচ্ছি। এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে লাভ। এবারে শতকরা হার বার করতে বলেছে। তো শতকরা হার বার করার নিয়ম কি, শতকরা হার বার করার নিয়ম, যেটা আমরা ক্রয় মূল্য পাবো, যেটা আমরা ক্রয় মূল্য পাবো তার উপরে শতকরা হার। তো আমরা কত টাকায় কিনেছিলাম, 6 এর 5 টাকায় কিনেছিলাম, 6 এর 5 টাকায় কিনেছিলাম, তাহলে 6 এর 5 টাকার উপরে শতকরা হার বার করতে বলেছে। তাহলে এটা তুমি এইভাবে লিখতে পারো যে ক্রয় মূল্য লাভ, ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য হচ্ছে 6 এর 5 টাকা হলে লাভ হয়েছে তার 3 এর 10, এটা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, লাভ কত হবে? এটাকে তুমি ডিরেক্ট এইভাবেও বসাতে পারো যে 100 গুণিতক 3 এর 10 ভাজিতক 6 এর 5, ভাজিতক 6 এর 5 আসছে, এটাকে ডিরেক্ট তুমি বসিয়ে দাও, নিচে না বসিয়ে গুণিতক উল্টে দাও, 5 এর 6। এবার কাটাকুটি করো, অ্যান্সার পেয়ে যাবে, কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 3 2 এ 6, 2 50 এ 100, এই শূন্য কাটা, 5 5 25, তাহলে তার কত লাভ হয়েছে, 25% লাভ হয়েছে। তো এখানে শতকরা লাভ 25%, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, কোন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেমি স্কয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? তো সমগ্র তলের ক্ষেত্রফল, তো আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a স্কয়ার। তাহলে 6a স্কয়ার ইজ ইকুয়াল টু কত মান দেওয়া রয়েছে, 216, এটা দেওয়া রয়েছে। তাহলে a স্কয়ার কি হবে, a স্কয়ার ইজ ইকুয়াল টু 216 ভাজিতক 6,
6 হবে, এটাকে কাটাকুটি করো। 2 3 এ 6, 2 1 এ 2, 2 8 এ 16, 2 8 এ 16 একসঙ্গে নেওয়া যাবে না, তাহলে 0 2 8 এ 16, 3 3 কে 9, 3 9 3 6 18, 3 3 কে 9 3 6 18 36, তাহলে a স্কয়ার ইজিক্যাল টু আমরা পাচ্ছি 36, a ইজিক্যাল টু রুট 36, অর্থাৎ a ইজিক্যাল টু আমরা 6 6 36 পাবো, মানে 6 পাবো, রুট 36 মানে 6 6 6 36, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবারে কর্ণের দৈর্ঘ্য বার করতে বলেছে, তো কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি রুট 3 গুণিতক a, তাহলে এর ভ্যালু আমরা তো পেয়ে গেলাম 6, তাহলে এখানে তুমি বসাও রুট 3 গুণিতক 6 মানে 6 রুট 3, এটাই পাবো কর্ণের দৈর্ঘ্য, তাহলে 6 রুট 3 এটাই হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? 6 রুট 3 যেটা রয়েছে অপশন সি, অপশন সি হবে সঠিক অ্যান্সার, অপশন সি হবে সঠিক অ্যান্সার, 6 রুট 3 সেমি। তারপরে 2024 ইংলিশ থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল, ইংলিশ থেকে কোশ্চেন গুলো আমি সলভ করছি। প্রথম কোশ্চেন কি বলেছে? চয়েস দা ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ার বাই সেম মিনিং, সেম মিনিং বার করতে বলেছে প্রসেসের। তো এখানে একদম সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, এখানে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রজেজেস, প্রসেস নয় প্রজেজেস, প্রজেজেসের সেম মিনিং বার করতে বলেছে, সেম মিনিং অ্যাজ প্রজেজেস। তো প্রজেজেস মানে কি? অধিকার, অধিকার। প্রজেজেস মানে কি? প্রজেজেস মানে হচ্ছে অধিকার। এখানে 4টে অপশন, অধিকার বোঝাচ্ছে এমন অপশনটি খোঁজো। তাহলে ইনভাইট মানে কি? নিমন্ত্রণ করা। ওন মানে কি? নিজস্ব বা নিজের অধিকার, এরকম নিজের অধিকার। তাহলে এখানে দেখো প্রজেজেস মানে অধিকার, ওন মানেও নিজের অধিকার, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যান্সার কোনটা করব? ওন করব। আর ক্লেম মানে তো তোমরা জানো দাবি করা, তাহলে এটা হবে না। ঠিক আছে, তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন বলেছে চয়েস দা কারেক্ট অল্টারনেটিভ, এখানে কারেক্ট অল্টারনেটিভটা বসাতে হবে। তো এখানে একটা কথা বলা হয়েছে যে দা পেশেন্ট, the patient dash before the doctor come, মানে পেশেন্ট, ডক্টর মানে ডাক্তার আসার আগে কি হয়েছে? ডায়েট, মরে গেছে, হ্যাড ডায়েট মরে গেছে, মরে গেছিল, ডাই নাকি ডায়েট, কি হবে? তো এখানে সম্পূর্ণ করতে হলে এটাকে তোমাকে বিষয়টা বুঝতে হবে। তো এটা যে ভার্বে রয়েছে, আগে রুগী মারা গেছে, তারপরে কি হয়েছে? ডাক্তার এসেছে। তাহলে এখানে, এখানে যে ফর্মে আসবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 ফর্ম। তাহলে এখানে দেখো দা পেশেন্ট হ্যাড ডাইড, পেশেন্ট মারা গেছে, বিফোর দা ডক্টর কাম, ডাক্তার আসার আগে, তাহলে হ্যাড ডাইড তুমি বসাতে পারবে, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন সিলেক্ট দা কারেক্টলি স্প্লেড ওয়ার্ড, কারেক্টলি স্প্লেড ওয়ার্ড মানে সঠিক বানান রয়েছে কোনটা? এখানে যে 4টে অপশন রয়েছে দেখো, অপশন গুলো যদি তুমি দেখো, এডমিরেবল, অ্যাডমিরেবল, অ্যাডমিরেবল মানে কি? অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়, অ্যাডমিরেবল মানে অ্যাট মি রে বেল, তাহলে অ্যাট এ ডি অ্যাট, মি এম আই মি, রে আর এ রে, বেল বি এল ই বেল, অ্যাডমিরেবল মানে প্রশংসনীয়। তাহলে এখানে এই অপশনটি সঠিক, এই বানানটি দেখো ঠিক রয়েছে। তারপরের কোশ্চেন হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি, প্রিপজিশন বসাতে বলেছে। তাহলে এখানে সঠিক অপশন যদি তুমি খোঁজো ইউনিভার্সিটি, তো আমরা জানি ইউনিভার্সিটির আগে কি হয়? যদি ভাওয়েল থাকে তখন তার আগে এন হয়, আর কনসোনেন্ট থাকলে এ হয়। কিন্তু ইউনিভার্সিটি, ইউটা ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে সেই জায়গায় কি হবে? সেই জায়গায় ভাওয়েল না বসে কি হবে? কনসোনেন্ট এ বসবে, এন না বসে কি হবে? এ বসবে। তাহলে এখানে কি বসাবে? এ ইউনিভার্সিটি ইন দিল্লি। ঠিক আছে, তারপরের কোশ্চেন এখানে এ হবে। তারপরের কোশ্চেন চয়েস দা ওয়ার্ড হুইচ অ্যাজ জাস্ট দা অপোসাইড মিনিং ফিনিশ, ফিনিশের অপোসাইড মানে বিপরীত শব্দ কোনটি হবে? ফিনিশ, ফিনিশ মানে কি? শেষ করা।
তাহলে শেষ করার বিপরীত শব্দ কি? শুরু করা, স্টার্ট করা। তাহলে এখানে স্টার্ট রয়েছে, দেখো শুরু করা। স্টপ মানে বন্ধ, টার্ন মানে হচ্ছে টার্ন মানে পাল্টে যাওয়া, আর হচ্ছে কমপ্লিট মানে শেষ হওয়া, এরকম। তাহলে শেষ হওয়া তার বিপরীত শব্দ স্টার্ট, শুরু হওয়া। পরবর্তী কোশ্চেন বলেছে আই উইল লুক ড্যাশ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অফ দ্য ডিকশনারি। আমি খুঁজছি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেন্টেন্স। এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে ডিকশনারির মধ্যে একটা মানে, একটি শব্দের মানে আমি ডিকশনারিতে খুঁজছি, এটাই বলেছে আই উইল লুক। তাহলে এখানে একটি বিষয় খেয়াল করো, আমি কি করছি? খুঁজছি। তাহলে এখানে কি? লুক আপ, খুঁজছি। আমি খুঁজছিলাম তো, লুক আপ। লুক আপ এটা কি? গ্রুপ ভার্ব। তাহলে আমি বলতে পারি আই উইল লুক আপ, আমি খুঁজছিলাম দ্য মিনিং মানে অফ দ্য ওয়ার্ড, একটি ওয়ার্ডের, ইন ডিকশনারি, ডিকশনারির মধ্যে। তাহলে এখানে লুক আপ হবে। লুক আপ অপশন সি তে রয়েছে। তারপরের কোশ্চেন বলেছে চয়েস দ্য ওয়ার্ড হুইচ মিন সেম, মানে সেম মিনিং। অসামের সেম মিনিং কি হবে? তো অসাম, অসাম মানে কি? চমৎকার। তো চমৎকারকে আমরা একটা কথা বলি না, এক্সিলেন্ট। এক্সিলেন্ট মানে চমৎকার বলি, তাহলে এক্সিলেন্ট হবে। একদম সহজ কোশ্চেন। সারপ্রাইজ মানে অবাক করা, ভেরি ব্যাড মানে খুব খারাপ, পুয়ার মানে গরিব, এগুলো তো হচ্ছেই না কোনোভাবে, যেহেতু সম বা সমার্থক শব্দ, সেম মিনিং বার করতে বলেছে। তারপরে অপোসাইড মিনিং বা বিপরীত শব্দ অ্যাক্টিভ। অ্যাক্টিভের বিপরীত শব্দ কি হবে? তো এখানে যে অপশন গুলো রয়েছে, ব্রেভ, ব্রেভ মানে সাহসী হবে না, আগলি মানে কুৎসিত হবে না, লেজি। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে সক্রিয়, আর লেজি মানে কি? অলস, অসক্রিয়, সক্রিয় নয়, লেজি। তাহলে এখানে অ্যাক্টিভের বিপরীত শব্দ লেজি। আর কাওয়ার্ড মানে তো তোমরা জানো, কাপুরুষ, হবেই না। তারপরে এখানে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। সি সেইড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমরো, এটা বলেছে। তো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে এটা কি সেন্টেন্সে রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টু থাকলে কি হয়? টোল্ড হয়। দেখো সি সেইড টু মি, তাহলে সি টোল্ড মি, টোল্ড মি, দেখো টোল্ড মি এখানে রয়েছে, বাকিগুলো কোথাও নেই, তাহলে এই অপশনটা দাগ করে দাও। তাহলে সি টোল্ড মি টু রিচ দেয়ার বাই 12 noon দ্য ফলোইং ডে, এই অপশনটা রাইট অ্যান্সার, অপশন বি হবে সঠিক। পরবর্তী কোশ্চেন সিলেক্ট দ্য কারেক্টলি স্প্লেড ওয়ার্ড। সঠিক বানান কোনটি রয়েছে? সঠিক বানান দেখো চয়েস, চয়েস, চয়েস মানে পছন্দ করা, এই বানানটি ঠিক রয়েছে। দেখো বাকি অপশনগুলো দেখো ভুল রয়েছে, চয়েস বানান CHOOS হয়। তারপরের কোশ্চেন বলেছে নাউন ফ্রম। নেশনালের নাউন ফ্রম কি হবে? নেশনাল মানে জাতীয়, এর নাউন ফ্রম কি হবে? এখানে যে অপশন রয়েছে দেখো, নেশনাল, নেশনালের নাউন ফ্রম নেশান, NATION, নেশান। আর ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ এটা হচ্ছে ভার্ব ফর্ম, VERB, ভার্ব ফর্ম। আর ন্যাশনালি, ন্যাশনালি হচ্ছে অ্যাডভার্ব ফর্ম, ঠিক আছে। আর এটা তো ন্যাশনালাইজ ইডি যোগ করে দিয়েছে, মানে এটা V2 ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমরা বলতে পারি নেশান, ন্যাশনালের নাউন ফর্ম হচ্ছে নেশান। পরবর্তী কোশ্চেন দ্য ওয়ান্ডার, দ্য ওয়ান্ডারেড শোল্ডার ওয়াচ ড্যাশ দ্য হচ্ছে স্ট্রেচার। দ্য ওয়ান্ডারেড শোল্ডার ওয়াচ ড্যাশ দ্য স্ট্রেচার। তাহলে ওয়ান্ডারেড রয়েছে, আবার এখানে দেখো অপশন গুলো স্ট্রেচারে করে ওয়ান্ডারেড একজন শুয়ে থাকার এরকম একটা কথা বলছে। যদি আমি বসাই লে, লাইট, লাইন, লাই, দেখো এখানে লাই মানে মিথ্যে কথা হয়, আবার LIE, লাই, লাই মানে শুয়ে থাকাও হয়। এবারে লাই এর V2 ফর্ম কি হয়? লাইট। আর V3 ফর্ম কি হয়? লাইটই হয়। আবার লাই মানে যদি শুয়ে থাকা তুমি ভাবো, তাহলে লাই, লে, লেইন, লেইন। তাহলে এখানে এখানে কি হবে তাহলে? এখানে তাহলে হবে শোল্ডার, মানে দেখো সাবজেক্টের পরে ওয়াচ ওয়ার দিয়েছে, দেখো এখানে ওয়াচ ওয়ার দিয়েছে, মানে কি? সেটা V3 ফর্মে রয়েছে। তাহলে V3 ফর্ম কি? শুয়ে আছে, এবং স্ট্রেচারে শুয়ে আছে, স্ট্রেচার কথাটা বসেছে, মানে কি? V3 ফর্ম শুয়ে থাকার কথা বলছে। তাহলে V3 ফর্মে আমরা কি পেয়েছিলাম? লাই, লে, লেইন, LAIN। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে সঠিক। তারপরের কোশ্চেন এ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড
এ পারসন হু যে ক্যান নট সি ইজ কল্ড। এক কথায় উত্তর, যে ব্যক্তি দেখতে পায় না চোখে তাকে আমরা কি বলি, যে মানুষ চোখে দেখতে পায় না তাকে আমরা বলি অন্ধ, ব্লাইন্ড ম্যান বলি। তাহলে এখানে ব্লাইন্ড হবে রাইট অ্যান্সার। তারপরে অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রেপ, তাহলে এখানে কি বলেছে যে অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রেপ, তারপরে এখানে যে কাজ প্রতিদিন করে, যে কাজ প্রতিদিন করে, তাহলে কি হবে, কি হবে সেটা, মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, অর্থাৎ যেহেতু তুমি কাজ অ্যাজ ইউ, যেহেতু তুমি ড্যাশ সো ইউ রিপ, রিপ মানে কি ফসল কাটা, রিপ মানে এখানে ফসল কাটা, ঠিক আছে, রিপ মানে ফসল কাটা। যেহেতু তুমি সোন, সোন মানে কি, সোন মানে বীজ বোনা, সো সো সোন এটা হয়, সো মানে বীজ বোনা। অ্যাজ ইউ সো, যদি তুমি, যেহেতু তুমি সো বীজ বুনেছো, সো সেহেতু তুমি কি করবে, ইউ রিপ তুমি কি করবে ফসল কাটবে, তাহলে এখানে কি হবে সো হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। মিনিংটাকে সঠিক রাখতে হবে। তারপরে বলেছে এ ব্যাড ওয়ার্কম্যান, একজন খারাপ কাজের লোক, ড্যাশ উইথ হিজ টুলস, একজন খারাপ কাজের লোক উইথ হিজ টুলস, জিনিসপত্র নিয়ে সে কি করছে, তার জিনিসপত্র নিয়ে সে ঝগড়া করার কথা, এরকম দেখো ক্রুয়েলস রয়েছে, ক্রুয়েলস মানে কি ঝগড়া করা, তাহলে এস বা ইএস, এখানে দেখো এ ব্যাড ওয়ার্কম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হয়, তাহলে কি হয় ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাহলে ক্রুয়েলস রয়েছে, এটাই রাইট অ্যান্সার হবে। এ ব্যাড ওয়ার্কম্যান একজন খারাপ কাজের লোক, ক্রুয়েলস ঝগড়া করছে, ঝগড়া করছে জিনিসপত্র নিয়ে, এরকম উইথ হিজ টুলস তার জিনিসপত্র নিয়ে। এরপরে জেনারেল নলেজ থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল 2024-এ, জেনারেল নলেজ থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে আমি আলোচনা করছি। প্রথম কোশ্চেন, ড্যাশ রাসায়নিক উপাদান এইচজি হিসেবে মনোনীত, এইচজি, এইচজি কাকে বলা হয়, পারদকে বলা হয়, অর্থাৎ কুইক সিলভার, কুইক সিলভার কাকে বলা হয়, পারদকে। তো রাইট অ্যান্সার ড্যাশ রাসায়নিক উপাদান এইচজি হিসেবে মনোনীত, পারদ। তারপরের কোশ্চেন, ভারতের কয়টি রাজ্য রয়েছে, ভারতে টোটাল কয়টি রাজ্য রয়েছে, 29টি রাজ্য রয়েছে, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাহলে রাইট অ্যান্সার 29টি রাজ্য রয়েছে। তারপরের কোশ্চেন, জাপানের রাজধানীর নাম কি, জাপানের রাজধানীর নাম কি, জাপানের রাজধানীর নাম টোকিও, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। এরপরের কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি, বিশ্বের দীর্ঘতম নদীর নাম আমরা জানি নীল নদ, দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য কত 6650, তাহলে নীল নদ হবে রাইট অ্যান্সার। মিশরের নীল নদ দীর্ঘতম নদী। ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়, আগুন নেভানোর জন্য আমরা কোন গ্যাস ব্যবহার করি, আগুন নেভানোর জন্য কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 গ্যাস ব্যবহার করি, তো রাইট অ্যান্সার অপশন বি। তারপরে ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি লিখেছেন কে, ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি কে লিখেছেন, ওয়ার অ্যান্ড পিস এটি লিখেছেন লিও টলস্টয়, লিও টলস্টয় লিখেছেন, ইনি রাশিয়ান লেখক, একজন বিদেশি লেখক, তাহলে ওয়ার অ্যান্ড পিস লিখেছেন লিও টলস্টয়, অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, ড্যাশ ভারতের জাতীয় পাখি, তো ভারতের জাতীয় পাখির নাম কি, সবাই জানো ময়ূর, ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয়, জাতীয় ফল আম। তারপরের কোশ্চেন, এক সহস্রাব্দ কত বছর থাকি, এক সহস্রাব্দ মানে কত বছর, 1000 বছর, 1000 বছরকে আমরা এক সহস্রাব্দ বলি। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি দায়িত্ব পেয়েছিলেন, তাহলে পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তারপরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি, তো বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর। এবারে যে অপশন গুলো রয়েছে দেখো, আমরা জানি যে সাধু জলের যদি হ্রদ বলতো তখন সুপিরিয়র হতো সাধু জলের বললে, আর যদি শুধু বলতো আয়তনের দিক থেকে বৃহত্তম তখন বৈকাল হতো, কিন্তু আয়তন এবং ক্ষেত্রফল দুটো দিক থেকে সেটা সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে কাস্পিয়ান সাগরকে, তাহলে বৃহত্তম মানে এটাই কাস্পিয়ান সাগর।
পরবর্তী কোশ্চেন, লজিক্যাল রিজনিং থেকে যে কোশ্চেন গুলো দিয়েছিল এক এক করে সলভ করছি। প্রথম কোশ্চেন, 7, 6, 45, 3 এই মিসিং নাম্বারে এই জায়গায় কি হবে তোমাকে খুঁজে বার করতে হবে। এবার একটি বিষয় খেয়াল করো, 7, 6, 3 যদি আমি 7 এর সঙ্গে 6 গুণ করি, 7, 6, 42 এবং এই তিনটি যোগ করি, 42 3 কত, 45 হচ্ছে। পরেরটার ক্ষেত্রে সেম, 5, 4, 6 তাহলে 5 এর সঙ্গে 4 গুণ করো, 5 4 20 এবং এখানে 6 যোগ করো, 20 আর 6 কত হয়, 26। তাহলে রাইট অ্যান্সার 26। তারপরের কোশ্চেন, 7, 3, 8 যদি আমি গুণ করি, 7 এর সঙ্গে 3 গুণ করলে 7 3 21, তার সঙ্গে যদি আমি 8 যোগ করি, 21 8 29। তো রাইট অ্যান্সার 29, অপশন সি হবে সঠিক অ্যান্সার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, ফাইন্ড দা অড ওয়ান আউট। অড ওয়ান আউট কোনটি বেমানান সেটা খুঁজে বার করো। দেখো 36 মানে 6 স্কয়ার, 121 মানে 11 স্কয়ার, 64 মানে 8 স্কয়ার, 28টা 64, 6 36, 11 11 121, কিন্তু 13 কারো স্কয়ারে আসছে না, এটা বেমানান বা এটা হচ্ছে এটা অড ওয়ান আউট বা এটা বেমানান। তারপরের কোশ্চেন, চয়েস দা কারেক্ট অপশন ইন দা পজিশন, এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো এখানে প্রথমে রয়েছে 2 স্কয়ার প্লাস 1, তারপরে রয়েছে 3 স্কয়ার প্লাস 2, তারপরে রয়েছে 4 স্কয়ার প্লাস 3। দেখো প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কি হবে 5 স্কয়ার। তারপরে দেখো 2 স্কয়ার প্লাস 1, 3 স্কয়ার প্লাস 2, 4 স্কয়ার প্লাস 3, তারপরে কি হবে 3 এর পরে 4, 5 স্কয়ার প্লাস 4, 5 স্কয়ার প্লাস 4 অপশন এ তে রয়েছে, এটাই রাইট অ্যান্সার হবে। তারপরের কোশ্চেন, ইন্ডিয়া দিল্লি ভারত এবং দিল্লি এর মধ্যে যে সম্পর্ক রয়েছে, যে রিলেশন রয়েছে, বাংলাদেশের সঙ্গে কার রিলেশন থাকবে? ভারতের রাজধানী কি, দিল্লি, তাহলে বাংলাদেশের রাজধানী কি, ঢাকা, তাহলে অপশন এ রাইট অ্যান্সার, ঢাকা পেয়ে যাচ্ছি। তারপরের কোশ্চেন, মিসিং নাম্বার আরো একটি দিয়েছে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি হবে খুঁজে বার করো। তো এখানে একটি বিষয় খেয়াল করো, 2 আর 5 যদি আমি যোগ করে দিই, 5 2 7 হয়। 12 আর 8 যদি যোগ করে দিই, 12 আর 8 20 হয়। 11 আর 3 যোগ করলে কত হবে, 11 3 14 হবে, তাহলে 14 বসিয়ে দাও। এটা তো একদম সহজ, তাই না? তাহলে এখানে 14 হবে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এই ছিল 2024 সালে এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন অ্যান্সার। আমি একটি ক্লাসেই অল টোটাল 6টি যে সাবজেক্ট রয়েছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে, রিজনিং, সবগুলো কমপ্লিট করে দিলাম এবং ডিটেলসে বলে দিলাম। তোমাদের যদি এই ধরনের, এই যে আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করলাম, এগুলো যদি তোমাদের পড়ার প্রয়োজন রয়েছে, প্র্যাকটিসের প্রয়োজন রয়েছে, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। স্পেলিং ঠিকঠাক লিখবে, LEARNMILD, লার্ন মাইল প্লে স্টোরে সার্চ করবে, এটা লিখে এই অ্যাপটির লোগো পাবে, ইনস্টল করে নেবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, PYQ কোশ্চেন, এই জায়গায় সমস্ত সালের কোশ্চেন অ্যান্সার উত্তর শীট সমেত দেওয়া রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। পড়াশোনার জন্য এই অ্যাপটি ব্যবহার করো, অনেক অ্যাপ ব্যবহার করো, এগুলো ব্যবহার করো, তোমাদের কাজে লাগবে। পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত সাপোর্ট তোমরা পাবে। আর যারা আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাইছিলে, তোমাদের বলে রাখি, আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায় এবং প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট যারা একটু মোটামুটি মন দিয়ে পড়ে, আমাদের সাজেশন অনুযায়ী কথাবার্তা শুনে পড়ে, সাজেশন অনুযায়ী পড়ে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পায়। তুমি যদি তোমার চান্সটাকে পাকা করতে চাও, ভালোভাবে প্রস্তুতি নিতে চাও, এই কয়েকটুকু টাইমের মধ্যে, এই টাইমের মধ্যে তুমি পড়লে গভর্নমেন্ট পাবে, তাহলে তুমি যদি একটু পড়তে চাও, আমাদের কাছে পেইড ব্যাচে যুক্ত হতে পারো। মাত্র 699 টাকা খরচ হবে। পরীক্ষার আগে পর্যন্ত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং সিলেবাস অনুযায়ী যে 6টি সাবজেক্ট রয়েছে, চ্যাপ্টার ভিত্তিক, অধ্যায় ভিত্তিক যে ক্লাস, প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ডিটেলস ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস, মক টেস্ট, সাজেশন সেট, সমস্ত কিছুটাই এই 699 টাকা একবার পেমেন্ট করলে তুমি পেয়ে যাবে। যারা ভর্তি হতে চাও, নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, বিস্তারিত জেনে নেবে। নিজের পেমেন্টের অপশন না থাকলে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে। তো কথাবার্তা বলে তারপরে অ্যাডমিশন করবে। এই ছিল আজকের ক্লাস। ক্লাস যদি ভালো লাগে একটি করে লাইক করবে, তোমাদের মানে যাতে উপকারে আসে, সেই জন্য আমি ক্লাসগুলো এত কষ্ট করে বানাচ্ছি। তোমরা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ থাকলে ভিডিওগুলো শেয়ার করো।
আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। 2021 সাল শিফট 1 শিফট 2, 2022 সাল শিফট 1 শিফট 2, 2023 সালের কোশ্চেন, 2024 সালের কোশ্চেন অল ওভার আমি কমপ্লিট করে দিলাম। প্লেলিস্ট পেয়ে যাবে, চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর দেওয়া রয়েছে, সাজানো রয়েছে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। ওকে।